ইরান যখন সৌদি আরবের রাজধানী কিংবা সংযুক্ত আরব আমিরাতের রাজধানীতে মিসাইল অ্যাটাক করে, মুসলিম হিসেবে আমরা খুবই আনন্দিত হই। কিন্তু একটাবার চিন্তা করুন, সেই মধ্যপ্রাচ্যে থাকা সেই মানুষটির কথা, যার উপরে ইরানের নিক্ষেপ করা সেই ক্ষেপণাস্ত্রের একটি ধ্বংসাবশেষ পড়ে যে মারা গেল। আজকে সেই মানুষটি যদি আমার ভাই হতো কিংবা আমার পরিবারের কেউ হতো, আমি কি আসলে আনন্দিত হতাম? বা এই যে মধ্যপ্রাচ্যে ইরান, আমেরিকা এবং ইসরায়েল এই ত্রিমুখী দ্বন্দ্বে মধ্যপ্রাচ্যে কিংবা এই সৌদি আরব এবং আরব আমিরাতের উপরে যেই আক্রমণগুলো হচ্ছে, সেখানে যেই প্রবাসী ভাইয়েরা আছে, সেখানে যদি আমার পরিবারে কেউ থাকতো, আমি কতটা চিন্তার ভিতরে থাকতাম, এটা কতটুক আমাকে কষ্ট দিত। আজকে আমরা কয়েকটা বিষয় খুবই সিম্পলিফাই করব, যে বাংলাদেশ কেন এই যুদ্ধে একটি মুসলিম প্রধান দেশ হওয়া সত্ত্বেও ইরানের পক্ষে থাকতে পারতেছে না, সৌদি আরবের বিপক্ষে যেতে পারতেছে না, আমেরিকার বিপক্ষে যেতে পারতেছে না, ইউরোপের বিরুদ্ধে যেতে পারতেছে না। আমরা মূল বিষয়গুলো জানার চেষ্টা করব। কাইন্ডলি কেউ স্কিপ করবেন না, কারণ আমি আমার জীবনে যতগুলো ভিডিও স্কিপ করেছি সেগুলো যদি দেখতাম, তাহলে হয়তো আজকে আরেকটু বোধ আমার হতো। চলুন শুরু করি। বাংলাদেশের মতো যেই ডেভেলপিং কান্ট্রিগুলো আছে, স্পেশালি আমাদের আমাদের অর্থনীতি মূল দুইটা ফ্যাক্টরের উপরে কাজ করে। প্রথমটা হচ্ছে এক্সপোর্ট আর্নিং এবং দ্বিতীয়টি হচ্ছে রেমিটেন্স। আমি 2024 থেকে 25 ফিসকাল ইয়ারের যেই এক্সপোর্ট আর্নিং সেইটা সম্পর্কে ব্যাখ্যা করব। 2024 থেকে 25 ফিসকাল ইয়ারে আমরা মোট 48.28 বিলিয়ন ইউএস ডলারের পণ্য রপ্তানি করেছি, যার মধ্যে আমরা যুক্তরাষ্ট্রে প্রায় 8.69 বা প্রায় 9 বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করি, এবং ইউরোপীয় ইউনিয়নে আমরা প্রায় 20 বিলিয়ন ইউএস ডলারের প্রোডাক্ট বিক্রি করি। এবং আমাদের এই যে 48.28 বিলিয়ন মার্কিন ডলারের এক্সপোর্ট আর্নিং, এর মধ্যে 80% হচ্ছে RMG বা রেডিমেড গার্মেন্টস। আবার এই আরএমজি সেক্টরে প্রায় 45 to 50 লাখ মানুষ কাজ করে, যার ভেতরে 60% হচ্ছে নারী। এখন চিন্তা করুন যে আমেরিকাতে আমরা প্রায় 9 বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করি এবং ইউরোপিয়ান ইউনিয়নে প্রায় 20 বিলিয়ন ডলারের পণ্য বিক্রি করি। সেই দেশগুলোর বিরুদ্ধে যদি আজকে আমরা অবস্থান নেই এবং তার ফলে যদি আমাদের এই আরএমজি সেক্টরে ধস নামে, মানে তারা যদি আমাদের এই রেডিমেড গার্মেন্টসটা না ক্রয় করে, তবে আমাদের যেই আরএমজি সেক্টরে থাকা যে মানুষগুলো আছে, তারা দরিদ্র সীমার নিচে বাস করবে এবং আমাদের অর্থনীতি জাস্ট একদিনের মধ্যে কলাপস হবে বা পতন হবে। আমাদের লিভিং স্ট্যান্ডার্ড কমে যাবে, আমরা খেতে পারবো না, আমরাও সকলেই এই দরিদ্র সীমার নিচে বাস করব। সুতরাং আমাদের যদি এক্সপোর্ট মার্কেট এটাকে টিকিয়ে রাখতে হয়, তবে অবশ্যই আমাদেরকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। আমরা কোনো নির্দিষ্ট দেশের পক্ষে বিবৃতি দিতে পারবো না এবং কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে যেতে পারবো না, এটা একটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত। এরপরে আসুন রেমিটেন্স। বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় 1.5 crore বা 1.5 কোটি মানুষ বিভিন্ন দেশে, বিশ্বের বিভিন্ন দেশে বাস করে। তারা আমাদের দেশে রিজার্ভকে স্ট্রং করার জন্য রেমিটেন্স পাঠায়। তারা ওই দেশে থেকে কষ্ট করে এই দেশে তাদের পরিবারকে সাপোর্ট দেয়। প্রায় সৌদি আরবে প্রায় 35 লাখ মানুষ বাংলাদেশি বাস করে এবং ইউএই বা সংযুক্ত আরব আমিরাতে প্রায় 12 লাখ বা 1.2 মিলিয়ন বাংলাদেশি সেখানে বাস করে এবং প্রতিনিয়ত আমাদের দেশের জন্য কাজ করে, তাদের এই দেশে থাকা তাদের পরিবারের জন্য কাজ করে। আমরা প্রতি বছর স্পেশালি 2024 থেকে 25 ফিসকাল ইয়ারে আমরা সৌদি আরব থেকে 1.49 বিলিয়ন ডলারের রেমিটেন্স পেয়েছি এবং সংযুক্ত আরব আমিরাত থেকে 1.09
বিলিয়ন ডলারের রেমিটেন্স পেয়েছি এবং যুক্তরাষ্ট্র থেকে 972 মিলিয়ন রেমিটেন্স পেয়েছি। নাও থিঙ্ক অন ইট, যদি আমরা এই মুহূর্তে মধ্যপ্রাচ্যকে এই ইরান ইসরায়েল দ্বন্দ্বের জন্য দায়ী করি, তবে এই মধ্যপ্রাচ্যে থাকা যেই আমাদের কি বলে এটাকে, যারা প্রবাসী আছে তাদের উপর একটা প্রেশার পড়বে। আবার চিন্তা করুন, এই যুদ্ধটা অর্থাৎ ইরান ইসরায়েল এই যুদ্ধটা যদি আরো বেশি দিন লাস্টিং করে এবং এতে যদি সৌদি আরবের ইনফ্রাস্ট্রাকচারাল সাইটগুলো এবং ইন্ডাস্ট্রিয়াল সাইটগুলো ধ্বংস হয়, তবে আমাদের দেশের এই মানুষগুলো সেখানে আর কাজ করতে পারবে না। ফলশ্রুতিতে তাদের বাংলাদেশে ব্যাক করতে হবে এবং তারা বেকার হয়ে যাবে, আমাদের রিজার্ভ শূন্যের কোঠায় নেমে আসবে। তাই চাইলেও আমরা যে কোনো একটি নির্দিষ্ট দেশের পক্ষে বা বিপক্ষে অবস্থান নিতে পারবো না। এখন তাইলে আপনি বলতে পারেন যে তাহলে 1 মার্চ যখন আয়াতুল্লাহ আলী খমেনীকে হত্যা করা হয়, তখন আমরা কেন সেটাকে সার্বভৌমত্ব লঙ্ঘন বলেছি? বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তখন কেন ইরানের পক্ষে বিবৃতি দিল? এটার একটি আইনি ব্যাখ্যা আছে। জাতিসংঘ সনদের 2 নং অনুচ্ছেদের 4 নং উপ অনুচ্ছেদে বলা আছে যে যে কোনো স্বাধীন দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করা কিংবা সীমান্ত নিয়ে কোনো দ্বন্দ্বে অন্য কোনো দেশ হস্তক্ষেপ করতে পারবে না। সুতরাং বাংলাদেশ এই 2/4 আর্টিকেলকে রেসপেক্ট করে এবং এই আর্টিকেল অনুযায়ী বাংলাদেশ সেদিন ইরানের পক্ষে বিবৃতি দিয়েছে। যুদ্ধ কারো জন্যই ভালো কিছু বয়ে আনে না। আজকে আমাদের দেশের এই তেলের সংকটের মূলে মধ্যপ্রাচ্য সংকট। তাই আমাদেরকে কোনো নির্দিষ্ট দেশের কিংবা কোনো নির্দিষ্ট আইডিওলজিকে সম্মান করার চাইতে নিরপেক্ষ জায়গাতে থাকা সবচেয়ে শ্রেয়। কারণ আমরা একটি ডেভেলপিং কান্ট্রি এবং আমাদের পারসিস্ট করার জন্য বিশ্বের প্রায় 90% দেশের উপর নির্ভর করতে হয়। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ সো মাচ।